আমি মোহাম্মদ আবু রায়হান আপনাদের সামনে আবারও উপস্থাপনা করতে যাচ্ছি মানুষকে কয়েক জিনের গল্প। তো বন্ধুরা, আর কথা না বলায় চলে যায় আমাদের সেই রহস্যময়ী রাতের গল্প নিয়ে। যে গল্প আজকে আমরা উপস্থাপনা করতে যাচ্ছি বা যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা একটা মানুষকে কয়েক জিনের গল্প। গল্পটা আমি গত বছর শুনছি। একদিন আমরা সকাল বেলা 12টার দিকে আমি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসে থেকে চা খাচ্ছিলাম। বাপ্পি নামের আরেকজন ছিল, সেও চা খায় দিয়ে গল্প করে বলতেছে, রায়হান ভাই থাকেন। তো ঠিক সেই মুহূর্তে ফারুক ভাইও আমার সামনে উপস্থিত। সে গাড়ির থেকে নামে আসলো, আসার পর একসঙ্গে চা খাচ্ছিলাম। খাতে খাতে বলতেছে যে কালকে একটা আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে রায়হান, জানিস? আমি কি? আমার মানে লাইফে এরকম ঘটনা বা এরকম বিপদের সম্মুখীন আমি হইনি কোনোদিন। আমার জায়গায় যদি তুই হতিস, তো ওই জায়গা তুই হয় অজ্ঞান হয়ে পড়ে যাতিস, আর না হলে তোর কাপড় চোপড় নষ্ট হয়ে তুই একদম স্ট্রোক করে মারা যাতি। তা আচ্ছা বলেন দেখি কি হয়েছে, কাহিনীটা কি শুনি। কয় তাহলে শোন। তো কালকে রাত্রে আনুমানিক 9টা, সাড়ে 9টার দিকে আমি চিন্তা করেছি যে নহাটার দিকে একটা ফ্লাইং মারে আসি। একটা যাত্রীও পেলাম না বাস স্ট্যান্ড থেকে। তো মনে করলাম সামনে আব্দুল জলিল পার্ক আসর থেকে যদি কিছু হয়, এই চিন্তা করে আমি যাচ্ছি। তো যাতেই ফলিমারা ব্রিজ, এই ব্রিজের মাঝখানে কেবল ব্রিজের বেশি অংশ পার হয়ে গেছি, এই সময় দেখি একজন মহিলা, ভদ্রলোক মহিলা হাতের বাম দিকে দাঁড়ায় আছে। তো আমাকে হাত মারলো, হাত ইশারা করলে আমি দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর আমি বলতেছি যে আপনি কই যাইবেন আপা? তো বলতেছে আমি যেখানে যাব আপনার ক্ষমতাও নেই যে আমাকে ওখানে নিয়ে যাবেন। তো বলতেছে যে আপনি যেখানে যাবেন আমার ক্ষমতা নাই নিয়ে যাওয়ার, এমন কোন জায়গায় যাবেন? তো এই কথা বলার পর আমি একটু থমকে গেলাম যে এমন কোন জায়গা আছে, অনেক যাত্রী তো বলে। অত কথা বাদ, এখন বর্তমান যে জায়গায় যাব আপনি সেই জায়গায় নিয়ে যাবেন আমাকে। তো বলতেছে কোথায় যাবেন? বলতেছে চকপাথুরিয়া যাব। তো ভাড়ার কথা আমি আর জিজ্ঞাসা করলাম না। এ কথা বলার পর আমি মেয়ের দিকে একবার তাকালাম। এটা আনুমানিক 6 ফিটের মতো লম্বা, লাল শাড়ি পরা, এত সুন্দর চেহারা যা দেখার মতো। সে মহিলাটা গাড়িতে উঠে বসলো। পুনরায় বললাম যে আপনি কি চকপাথুরিয়ায় যাবেন? চকপাথুরিয়া কোন জায়গায় যাবেন? তো বলতেছে আপনি চলেন, যেখানে প্রয়োজন আমি আপনাকে বলবো। তো বলার পর আমি গাড়ি ছাড়লাম। উঁচা জায়গা থেকে নিচা জায়গায় যখন গেছি তখন তার গলার ভয়েস চেঞ্জ। তো বলতেছে যে আপনি গাড়ি চালাচ্ছেন, সামনের দিকে গাড়ি চালান, পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, ভুলেও যেন পিছনে তাকাবেন না। তো এই কথা বলার পর আবারও আমার একটু শরীর কেমন জানি ভিতরে একটু সন্দেহ সন্দেহ মনে হলো যে পিছনে তাকাবেন না, এই কথা কেমন জানি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপা, আমি পিছনে তাকাবো না, আপনি যা খুশি তাই করেন। তো এই কথা বলার পর গাড়ি যাচ্ছি, যাতে যাতে সামনের দিকে একটা ভ্যান আসলো, আমার হরেন দিল। আমি সাইড দেওয়ার জন্য পিছনে একটু লুকিং গ্লাসের দিকে দেখলাম যে পিছনে কোনো গাড়ি আছে কি না। ফট করে তাকায় দেখি এমনভাবে বসে আছে মনে হচ্ছে আমার গাড়ি ছাদের সঙ্গে ঠেকে যাবে। লুকিং গ্লাসে মাথা দেখতে পাইনি। মানুষটা গাড়িতে উঠে বসলো, অথচ মাথা দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় চকপাথুরিয়া গ্রামের মধ্যে, তখন রাত 10টার মতো বাজে, চকপাথুরিয়া ওই যে বিলের মাঝখানে ঢুকতেই সে গাড়িওয়ালাকে বলতেছে যে এখানে দাঁড়ান। সে ওখানে গাড়ি দাঁড় করালো, দাঁড় করায় বলতেছে আপনি এখানে গাড়ি ঘুরায় নিয়ে এখানে বসে থাকেন, আমি আসতেছি। তো বলার পর সে গাড়ি ঘুরায় নিল, গাড়ি ঘুরায় নিয়ে সামনে ওখানে দাঁড়ালো। হাতের ডান দিকে আছে পানি, বাম দিকে আছে কবরস্থান। তো সেই গুরুস্থানের দিকে সে অগ্রসর হচ্ছে, যাচ্ছে। তো গাড়ির থেকে নামে যখন সে যাচ্ছে, হেডলাইটের আলো একটুখানি তার সামনের দিকে যখন দেখলো, সে আরো হতবাক হয়ে যায়। আমরা সাধারণ মানুষ হয়তো এতটুক পর্যন্ত একটা করে ধাপ দিই, হয়তো 1 ফিট 1.5 ফিট, আর ওর এক একটা ধাপ 2 ফিট 2.5 ফিট, এইরকম করে একটা করে ধাপ। সে যত মনে করেন যে দূরে যাচ্ছে সে তত লম্বা হচ্ছে, যত দূরে যাচ্ছে তত লম্বা। তখন সে এই বিষয়টা দেখার পর আরো ভীতু হয়ে গেল। তখন সে মনে করলো হয়তো বা গড় জিয়ারত করবে, এই জন্য সে যাচ্ছে। তারপর সে মনে মনে ভাবতিছে মহিলাটা সুবিধাজনক না, এই কথাটা ভাবতিছে। তো বন্ধুরা, এরই মধ্যে সে গাড়িতে যখন উঠছে, ওঠার পর এদের মধ্যে কিছু কথোপকথন হয়। গাড়িতে ওঠার পর তাকে বলে আপনার নাম ফারুক? ঠিক বলতেছে হ্যাঁ আমার নাম ফারুক, আপনি কি করে জানলেন? তখন বলতেছে যে আমি সব কিছুই জানি, আমি আপনাকে অনেক দিন থেকে দেখতেছি। তো এই ধরনের কথা বলার পর তার মাথার মধ্যে কেমন জানি একটু ঘুরপাক খেলো যে এই মহিলা আমাকে চিনে অথচ আমি তাকে চিনি না। সে ভাবতে ভাবতে তার নজরটা গেল গোরস্থানের দিকে। হুট করে সে গোরস্থানের দিকে এরকম ভাবে যখন তাকালো, দেখে সে মহিলা 2 হাত দিয়ে এরকম ভাবে মাটি উঠাচ্ছে। এভাবে করে যখন মাটি উঠাচ্ছে,
তখন সে দেখে আরও ভীতু হয়ে গেল। এতটাই ভীতু হলো যা বলার মতো না। বলতেছে আমার গা হাত পা তো পুরা থরথর করে কাঁপতেছে। আমি যে ওইদিকে তাকাবো সেই কোনো সেন্সই পাচ্ছি না যে আমি ওই জায়গায় কী করব। তো হুট করে সে পকেটে হাত দিয়ে এরকমভাবে হাত দিয়ে দেখে পকেটে সিগারেট আছে। সিগারেটটা বের করলো, বের করে ধরালো। সিগারেট টানতেছে আর ভিতরে একটা টেনশন ফিল হচ্ছে যে কি করবে, সে যাবে না থাকবে, যাবে না থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে তার মাথার মধ্যে একটুখানি সেন্সে আসলো যে আমি তো মোটামুটি শরীর বন্ধ করা জানি। সে সিগারেট খেতে খেতে তার শরীরটাকে পুরোপুরি বন্ধ করে নিল। হালকা পাতলা একটু কবিরাজি জানে, তার শরীরটা বন্ধ করলো। সে গোরস্থানের দিকে যখন নজরটা গেল, এদিকে সে মাটিটা উঠানো শেষ হয়ে গেছে। দুই হাত দিয়ে তার এই যে বুকের এই যে ছাতিটা আছে, ছাতিটা টানে ছিঁড়িচ্ছে। যখন টানে ছিঁড়লো তখন মর করে একটা আওয়াজ হলো। বুকের এই যে কাঠের জয়েন্টগুলান আছে, এই জয়েন্টগুলোন তখন ভাঙে গেল। সে শাড়ি পরা ছিল কিন্তু শাড়ি পরা নাই। তার মাথার চুল যতটা সুন্দর ছিল ওই রকম নাই। তার যে আসল একটা রূপ, সে যে একটা রাক্ষসী, তখন তার সামনে এসে দাঁড়ালো। তখন তার মনে করেন সে বলতেছে যে আমি যে এ জায়গা কি করে আমি তোরকে বোঝাই যে এই রূপটা যে কিরকম, যে হাতের নখ প্রায় এইরকম, এত বড় বড় হাতের নখ এইরকম ভাবে যখন আলোক করে এইরকম করলো, বুকের কাঠি যখন ভাঙে গেছে তখন আমি ফটকে তাকানোর পর বুকের কাঠি মরমর করে ভাঙে গেল দুই সাইডে। তখন দেখি তার মাথার চুল একদম কিকরি, চোখ এত বড় বড়, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরবে। হাতের নখ তার বিশাল, তার চেহারা অন্যরকম। চেহারা দেখে আমি এতটা ভয় লেগে গেছে, তখন আমি শুধু আল্লাহ আল্লাহ কইছি, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম। তো এই কথা চিন্তা করতে করতে দেখি সে ভিতরে হাত ঢুকায় দিয়ে এইরকমভাবে মোচড় দিয়ে উপর দিকে টান মারে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছে। তো কলিজাটা যখন ছিঁড়ে নিয়ে আসছে, মট করে একটা শব্দ হলো। একটা জিনিস ভিতর থেকে ছিঁড়ে আসবে, তার একটা আওয়াজ আছে, সে আওয়াজটা পালো। তখন তার হেডলাইট কিন্তু বন্ধ ছিল না, হেডলাইটের আলোটা কিন্তু ঘুরানো ছিল, হালকা একটু আবসা আলো যাচ্ছিল। তো তখন সে দেখে কলিজাটা ছিঁড়ে খুব আনন্দের সহিত সে জিনিসটা খাচ্ছে। তখন ওইটা দেখে তার পুরা শরীর, মাথা, মুখ, চোখ একদম ঘামে অস্থির। সে চিন্তায় পড়ে গেছে যে কি করবে। গাড়ি তো অন করাই আছে, পিক আপ টানতেছে, গাড়ি এক ধাপও সামনে যায় না। আবার পুনরায় পিক আপ টানে, গাড়ি মোটর গাড়ি গুঁ করে, কিন্তু গাড়ি আগায় না। তৃতীয়বার এবার কি হলো দেখেন, আবার পুনরায় পিক আপ মারলো, চাকা ঘুরিচ্ছে, অথচ গাড়ি যাচ্ছে না। তখন সে ওখান থেকে আওয়াজ দিয়ে বলতেছে, তোকে আমার পছন্দ হয়েছে বিদায় তোকে সঙ্গে করে নিয়ে আসছি। যদি তোকে ভালো না লাগতো তাহলে তোর জীবনটা এখানেই তুই হারাতি। তোকে আমি আগেই বলছি যে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমাকে রাখে কোথায় যাচ্ছিস? যদি আর একবার পালানোর চেষ্টা করিস কত দূর পর্যন্ত যাবি, আমি তোর সঙ্গেই যাব। এ কথাটা যখন বলল তখন সে পুরোটাই নিস্তব্ধ, তার শরীর থেকে অঝোর ঘাম ঝরতেছে। আর এইদিকে সে মজা করে কলিজাটা খাচ্ছে। কলিজা খাওয়া শেষ হওয়ার পর সে দেখে যে হাতটা, এই যে হাত এরকমভাবে একটা মুঠো করে তার মাথায় একটা আঘাত করলো, মট করে ভেঙে যাওয়ার পর মাথার যে ঘিলুটা আছে সেটা পর্যন্ত উত্তোলন করে সে চাটে খাচ্ছে, মজা করে খাচ্ছে। তো এটা দেখার পর সে মনে করেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা সে বারবার করে মনে মনে পড়তেছে আর বলতেছে, আল্লাহ আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। এইরকমভাবে সে দোয়া খায়ের পড়তেছে। 5 মিনিটের মধ্যে তার সম্পূর্ণ এগুলো খাওয়া শেষ হয়ে গেল। হওয়ার পর সে কবরে মাটি 2 হাত দাবার নামায় দিয়ে যেই রকম কবর সেই রকমই করে দিল। যখন সে কবর থেকে উঠে আসলো তখন তার চেহারা দেখে মনে হয় সে পুরা সেন্সলেস হয়ে যাবে। বলতেছে তার পুরা মুখ চোখ একদম রক্তে রঞ্জিত হয়ে আছে। আর এতটা একটা লম্বা মানুষ, হাতের নখ তার অনেক বড়। আমার দিকে যখন আবার আসতেছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যখন আমার গাড়ির থেকে 7-8 ফিট দূরে তখন আরও ছোট হয়ে গেল, এবং যখন 5 ফিট দূরে তখন তার সাবেক রূপ আবার পুনরায় ধারণ করলো। সেই রকম যেরকম সুন্দর ছিল, যে রকম শাড়ি পরা ছিল, ঠিক সেই রূপে আবার চলে আসলো। তখন বলতেছে এত ভয় কেন? আমি তো বলছি আমি তোমার ক্ষতি করব না, যদি ক্ষতি করতাম তাহলে এই মানুষের সঙ্গে তোমার বুকের কলিজাটাও খেতাম। তো এই কথা বলার পর মুখ দিয়ে যে কথাগুলো বলবে সে কথা বলার ভাষা হারা গেছে, মুখ দিয়ে তোতলা কথা আটকে যাচ্ছে, সে কি বলবে কোনো ভাবে পাচ্ছে না।
এ কথা বলার পর সে গাড়ি যখন স্টার্ট দিল তখন সে বলতেছে আমার গাড়ি মনে হয় গর্তে পড়ে গেছে। আমার গাড়ি তো তখন আমি পিক আপ মারছি, তখন তো গাড়ি যায়নি, আমি গাড়ি আটকায় দিছি। আমাকে রেখে কোথায় যাবে তুমি? আমাকে নিয়ে আসছো যেখানে সেখানে আবার রেখে আসবে। তা সত্ত্বেও কেন তুমি আমাকে ফেলে থুয়ে যাবে? আমি তো তোমাকে পছন্দ করছি, তুমি তো স্বেচ্ছায় এখানে আসনি, আমি তো তোমাকে নিয়ে আসছি। এই কথা বলার পর তখন সে গাড়ি যখন পিক আপ টানলো তখন মনে হয় যে গাড়ি একদম বাতাসের গতিতে যাচ্ছে। তো তখন সে বলতিছে যে তোমার পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই, লকাইজানি দিয়ে সোজা ডাইরেক্ট হাপুনিয়া উঠবে, হাপুনিয়া থেকে ডাইরেক্ট আবার তুমি চলে আসবে বাস স্ট্যান্ড। তো তখন সে তার কথা মতো চলে গেল। আর তখন বলতেছে গাড়ি এত ভারী, গাড়ি মনে হচ্ছে লরির চেয়ে না, আমার পিছনের গাড়িগুলো ওভারটেক করে চলে গেল 2-3টা, অথচ আমার গাড়ি লরিচ্ছে না, এত ভারী। আর আমার শরীর মানে ওই ঘটনা দেখার পর পুরো শরীর একদম কাপড়ে চুপুরে ভিজে গেছে। আল্লাহ বিল্লাহ করতে করতে চলে আসলাম হাপুনিয়া। হাপুনিয়া থেকে যখন মেইন রোডে উঠলাম, ঘুরে যখন টান মারছি তখন দেখলাম যে গাড়ি আমার এত ভারী, আসতে মনে হয় যে এই পর্যন্ত 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। সেই গাড়ি আমার এত পরিমাণে পাতলা, মনে হয় বাতাসের গতিতে দৌড়াচ্ছে এরকম। আল্লাহ বিল্লাহ করতে করতে সে যখন চলে আসলো সেই ফুলিমারা ব্রিজের এখানে হাপুনিয়া থেকে, তখন দেখে গাড়ি আরও পাতলা হয়ে গেছে। তখন তার গাড়ি মনে হয় যে 80 মোটরসাইকেলের গতিতে দৌড়াচ্ছে এইরকমভাবে। এভাবে যখন যে একটানে চলে আসলো বালুডাঙ্গা, পিছনে তাকাতে নিষেধ করছে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড যেখানে আমরা চা খাই সেই দোকানের সামনে। তখন বলতিছে কোথায় যাব? আর একবার বললো যে এখানে দাঁড়াচ্ছি, কোথায় যাব? তখন হুট করে আরেক ড্রাইভার বলতিছে যে ভাই কার সঙ্গে কথা বলেছেন, আপনার গাড়ি তো কেউ নেই। সে চট করে গাড়ি চাবি বন্ধ করে নামেই বলতিছে ভাই আমাকে বাঁচা, আমাকে পানি দে। জগেট করে পানি দিছে। চায়ের দোকানদার করছে জগ ধরেই দে। আধা জগ পানি, মানে অর্ধেক ছিল জগ, আধা জগ পানি ধরেই গেছে। খাওয়ার পর তখন সে একটু নিরালায় ফাঁকে বসছে আর জোরে জোরে দম নিচ্ছে। তখন সেই ড্রাইভার বলতেছে ভাই কি হয়েছে? বলছে ভাই যা ঘটে গেল তা বলার মতন না, আজকে শুনবার চাস না, আমি জমের হাত থেকে বাঁচে আসলাম, আজকে আল্লাহ আমার নিশ্চিত মৃত্যুর দুয়ারের থেকে ঘুরে আনছে। তো যাই হোক, সে যাচ্ছে আর মনে মনে গেলাচ্ছে। একবার বলতেছে যে এই যে 2-2.5 ঘন্টা সময় আমার লস, আমার ভাড়া দিয়ে গেল না, মানে এইভাবে একবার গেলাচ্ছে। আর আরেকবার সে মনে মনে বুঝ দিচ্ছে নিজের মনকে যে আল্লাহ আজকে আমাকে নিশ্চিত জমের হাত থেকে ঘুরে নিয়ে আসলো, ভাড়া দিক আর না দিক, জীবনে যে বেঁচে আসছে এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তো এইরকম ভাবতে ভাবতে গ্যারাজের দিকে যাচ্ছে। তো গ্যারাজের দিকে যায়, গাড়ি চার্জে লাগাবে। সিটটা যখন আলোক করেছে তখন দেখে 1000 টাকার নোট সে ফেলে রেখে গেছে। তখন ওই 1000 টাকার নোট পকেটে তুলে নিয়ে সে একটু খুশি হয় যে দেখ হক যেটা আমার ভাড়া, আমার হক থেকে বঞ্চিত করেনি। সে চার্জে লাগিয়ে দিয়ে আবার শালুকা তার বাড়ির দিকে চলে গেল। এই যে চলে গেল বন্ধুরা, যাওয়ার পর রাতে সারা রাত শুধু ওই মাথার মধ্যে ওই রকম যে আল্লাহ আজকে আমাকে নিজে হাতে বাঁচালো। সে পরের দিন আসে আমাদের সঙ্গে এইভাবে জিনিসটা উপস্থাপনা করে, মানে আমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ছিল আমার গল্প ফারুক ভাইয়ের মুখ থেকে শোনা। যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং প্রবাসী ভাইয়েরা, আপনাদের যদি এরকম জীবনে কারো ঘটে যায় এরকম গল্প, বা আপনাদের প্রবাস জীবনে এইরকম আপনাদের সঙ্গে যদি কারো কোনো ঘটনা যদি থাকে, প্রবাসী এবং দেশি ভাইয়েরা, তাহলে এই আপনাদের গল্পটা আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন, অথবা আপনাদের ভয়েসে ইনবক্সে সেটা পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের মতো উপস্থাপনা করার জন্য। আর অবশ্যই কিন্তু ভুলবেন না, যেহেতু গল্পটা শুনে গেলেন, অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। কেননা আমাদের প্রতি সপ্তাহে 2টা করে আমরা গল্প রিলিজ করি। যদি আমাদের এই গল্প আপনাদেরকে ভালো লাগে, যদি একবার মনে ধরে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। কেননা আমাদের যে নতুন গল্পগুলো সবার আগে যেন আপনার কাছে সে গল্পটা পৌঁছে যায়। আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।